আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায়ে অর্থাৎ 7A 7B প্রশ্নমালা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের দশম ক্লাস। শিক্ষার্থীরা, আজকে আমাদের দশম ক্লাস। আমরা তোমাদের সাথে আমি আজকে তোমাদের সাথে সৃজনশীল আলোচনা করব। তোমরা আমার সাথে কে কে সংযুক্ত হয়েছো আমি একটু দেখি। আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শিক্ষার্থীরা, সিয়াম আছো? সিয়াম, প্লিজ আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। তো লক্ষ্য করো, বোর্ডে একটি প্রশ্ন আছে। আমি একটি প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। দিনাজপুর বোর্ড 2019-এর একটি প্রশ্ন। উদ্দীপক আছে দৃশ্যকল্প এক। এখানে একটি ত্রিভুজ অঙ্কন করা আছে। ত্রিভুজে একটি বাহু 12 দেওয়া আছে এবং অর্থাৎ লম্বটা 12 দেওয়া আছে এবং অতিভুজটা 13 দেওয়া আছে ফাই করে আলোকে। আর এখানে বোর্ডে প্রশ্নটা এভাবেই ছিল। দৃশ্যকল্প 2 দেওয়া আছে, gx = cot x। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সপ্তম অধ্যায়ে প্রশ্নমালার অনেক প্রশ্ন এভাবে করে তোমার দৃশ্যকল্প 1, 2 এভাবেও আসতে পারে, বা একই মানে তথ্যের আলোকেও কিন্তু প্রশ্ন উদ্দীপক দেয়া যায়। সুতরাং বোর্ড কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখলে বিষয়টা বুঝতে পারবে। আমি এখানে আজকে একটি প্রশ্নই আলোচনা করছি। তো লক্ষ্য করো, এখানে তো ক নাম্বার প্রশ্ন ছিল tan ইনভার্স 4 ও tan ইনভার্স 5/3 এর সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আজকে আমি তোমাদের সাথে সলভ করব না, কারণ এই প্রশ্নটি তোমরা নিজেরাই পারবে। এই tan ইনভার্স 4 আর tan ইনভার্স 5/3 এটা যোগ করে সমষ্টি মানে যোগ করে তোমরা tan ইনভার্স x + tan ইনভার্স y সূত্রে অ্যাপ্লাই করলে এটা সমষ্টিটা নির্ণয় করা হয়ে যাবে। খ প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর আলোকে প্রমাণ করো যে half phi plus sin inverse 3/5 = cot inverse 2 plus cot inverse 29/28। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আমরা পরে আলোচনা করব। আগে আমরা গ নাম্বার প্রশ্ন আজকে আলোচনা করব। সমাধান করো g of তোমার π/2 - θ * g of 3π/2 - 2θ = 1, যেখানে থিটার মানটা 0 থেকে পায়ের মধ্যে অন্তর্গত। তো আমি আজকে গ নাম্বার প্রশ্ন দিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করব। তারপর আমি ক্ষয়ের এই প্রশ্নটি যে ক্ষয়ের যে প্রশ্নটি আছে এরকম অঙ্ক আমি এই যে ক্লাসগুলো চলছে 10টি ক্লাস, এর মধ্যেই একটি ক্লাসে আমি এই অঙ্কটা দেখিয়েছিলাম। তো আজকে আমি জাস্ট এই অঙ্কটি কিভাবে করতে হবে বা এই যে এখানে যে ফাই এর মানটা কি করে আনবে সেটা আমি দেখাবো। তারপরে আমরা যদি সময় থাকে তাহলে আমি অন্য আরেকটি বোর্ডে সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করার ইচ্ছা আছে। তো সময় সে ব্যাপার। তো শিক্ষার্থীরা, ঠিক আছে, আমি এখন বোর্ডটা ক্লিন করছি। বোর্ডটা ক্লিন করে আমি গ নাম্বার প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব। আগে আমি গ নাম্বার প্রশ্ন আলোচনা করব।
প্রশ্নটা নিশ্চয়ই তোমরা এত সময় উঠিয়ে ফেলেছো। বোর্ডটা একটু ঘোলা লাগছে, ঘোলা। তো শিক্ষার্থীরা আসো, আমাদের যে প্রশ্নটা ছিল সমাধানটি আমি শুরু করছি। তোমাদের নিশ্চয়ই প্রশ্নটা উঠানো হয়ে গিয়েছে। সমাধান কীভাবে দৃশ্যকল্প আমরা 2 থেকে আমি সমাধান কত নাম্বার করছি, গ নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান করছি। তাহলে দৃশ্যকল্প 2 হতে কি ছিল, জি অফ এক্স ইকুয়াল টু কট এক্স। তাহলে এখন আমাদের প্রদত্ত সমীকরণ কি আছে, জি অফ পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু জি অফ 3 পাই বাই 2 মাইনাস 2 থিটা ইকুয়াল টু 1। তো এখানে যেখানে ছিল থিটা, আচ্ছা প্রদত্ত সীমা আমরা পরে লিখব, কারণ সীমাটা এখন আমাদের দরকার নেই। তো লক্ষ্য করো, আমাদের ইমপ্লাইজ দ্যাট জি অফ পাই বাই, তাহলে জি কত, কট এক্স, তাহলে কট পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু কট 3 পাই বাই 2 মাইনাস 2 থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট কট 90 ডিগ্রি মাইনাস থিটা। শিক্ষার্থীরা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। কট 90 ডিগ্রি থাকার মানে পাই বাই 2 থাকার কারণে কটটা কি হয়ে যাচ্ছে, ট্যান সহ অনুপাত পরিবর্তন হয়ে ট্যানে হয়ে যাবে, আর চিহ্ন কিন্তু প্রথম চতুর্ভাগে থাকার কারণে চিহ্নটা প্লাস হবে। তাহলে কি হবে, ট্যান থিটা ইন্টু কট 3 পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে কট 3 পাই বাই 2 মাইনাস 2 থিটা, এটা কি হচ্ছে, ওই যে 3 পাই বাই 2, তার মানে 3 পাই বাই 2 কোথায়, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি যদি একটা চতুর্ভাগ অঙ্কন করি 3 পাই বাই 2 মাইনাস থিটা মানে তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু কটটা কিন্তু প্লাস। তাহলে সুতরাং কি হবে, এখানে কট ট্যান হয়ে যাবে 3 পাই বাই 2 90 ডিগ্রি বিজোড় গুণিতক, তাহলে ট্যান 2 থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা, এই অঙ্কটা কিন্তু একটি বইয়ের অঙ্ক। এবার আসো, অঙ্কটা আমি যদিও তোমাদের সলভ করে দেইনি, এখন আমি এটা সলভ করে দিব। তো আমরা এটাকে কি করব, লক্ষ্য করো, এখন আমরা এটাকে এই অঙ্কটা একটি বইয়ের একটি অঙ্ক, এটাকে দুভাবে কিন্তু সমাধান করা যায়। তো আমি প্রথম একটি পদ্ধতিতে সমাধান করছি, উৎপাদকীয় বিশ্লেষণটা। তো পরে আমি আরেকটি পদ্ধতি আছে সেটাও দেখাবো। তো লক্ষ্য করো, আমি প্রথমে এটাকে একটু ঘুরিয়ে লিখে নিলাম, কারণ বড় কোণটা প্রথম থাকা ভালো। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, একজন রাফসান মোমিন, তুমি লিখেছো সাইন কস করে, সাইন কস করে বলে কোনো কথা নেই। তুমি এখানে দেখো সাইন কস করে বলে, ও হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমরা ট্যানকে সাইন কজে কনভার্ট করব, তুমি সেই কথাটাই উল্লেখ করেছো, বুঝতে পেরেছি আমি। তো আমি লক্ষ্য করো, এবার আমি উপর দিকে একটু মুছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার বোর্ডটা একটু ছোট,
হয়ে গিয়েছে, আমি এর থেকে বড় বোর্ড এলাকায় পাইনি। তো লক্ষ্য করো, এবার এটাকে আমরা সাইন কজে কনভার্ট করব। সাইন কজে কনভার্ট করলে কি হচ্ছে, tan 2 থিটা সাইন 2 থিটা ডিভাইডেড বাই কস 2 থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা উভয় পক্ষকে cos 2 থিটা cos থিটা দ্বারা গুণ করব। গুণ করলে কি হচ্ছে, এই পাশে কাটা যাচ্ছে আর ও পাশে, তাহলে আমাদের কি থাকে, বা কোনাকুনি গুণ করতেও পারি আমরা, যেটাই তুমি করো। সাইন থিটা ইকুয়াল টু cos 2 থিটা ইন্টু cos থিটা। এবার আমরা নিচের দিকে, আশা করি তোমাদের উঠানো হয়ে গিয়েছে, আমি নিচের লাইনগুলো মুছে ফেলছি। লক্ষ্য করো এখানে আমি এখানে দেখো কি আছে, সাইন 2 থিটা cos 2 থিটা, সরি সাইন 2 থিটা সাইন থিটা আর cos 2 থিটা গুণ cos থিটা। এখন আমরা যদি আমাদের কি করতে হবে, এক সাইডে নিতে হবে। তাহলে আমি যেটা করব, আমরা যদি cos এই অংশটাকে এই পাশে আনি, তাহলে সূত্র প্রয়োগের ক্ষেত্রে একটি মাইনাস আসে, তখন একটি মাইনাস মান দ্বারা গুণের প্রশ্ন আসে। তো এখন এই জন্য আমি এটা যেটা করব সেটা হচ্ছে ডান পক্ষকে বাম পক্ষে লিখব, cos 2 থিটা ইন্টু cos থিটা একবারে, আর ডান পক্ষ বাম পক্ষে লিখলাম, আর বাম পক্ষ ডান পক্ষে লিখে একবারে সাইড চেঞ্জ করে নিয়ে আসছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। ভালো করে লক্ষ্য করো বিষয়টা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু 0। শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আমরা ডান পক্ষে যেটা আছে সেটা বাম পক্ষে নিয়ে এসেছি, আর বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে ডান পক্ষকে, অর্থাৎ ডান পক্ষ থেকে যেটা আছে সেটা সম্পূর্ণ অংশটাকে বাম পক্ষে করে এভাবে করে লিখেছি। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের যেটা দাঁড়িয়েছে cos a cos b মাইনাস সাইন a সাইন b ইকুয়াল টু 0, ইকুয়াল টু cos 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 0। কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো? এখানে যে সূত্রটা হলো cos a প্লাস b ইকুয়াল টু cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। এই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করেছি। তো এখন লক্ষ্য করো, এখন যে আমরা সূত্রটা ব্যবহার করেছি এই সূত্রটা কিন্তু আমাদের পুরনো সূত্র, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের 7ম অধ্যায়ের 7B প্রশ্নমালার সূত্র। আমরা এই সূত্রটি ব্যবহার করেছি। এখন সূত্র অনুযায়ী আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, cos 3 থিটা ইকুয়াল টু 0, cos 3 থিটা ইকুয়াল টু 0। এতটুকু আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই, তোমরা উঠিয়ে ফেলো। শিক্ষার্থীরা আমি উপরের দিকে মুছে দিচ্ছি, এবার লক্ষ্য করো। এবার লক্ষ্য করো, আমি যে তোমাদের এই প্রশ্নমালা যে সূত্রগুলো, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি যে এই প্রশ্নমালা তোমাদের সূত্রগুলো আলোচনা করেছিলাম,
আমি প্রথম আলোচনা করেছিলাম সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু কী লিখেছিলাম 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ওটা কিন্তু সূত্রই ছিল। আর ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। এই তিনটি সূত্র দিয়ে কিন্তু তোমাদের এই যে 7b প্রশ্নমালার যে সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলো, সেগুলো আমি শুরু করেছিলাম। তো এখানে দেখো আমাদের সেই রকম একটি সূত্র এসেছে, কস থিটা সমান 0 হলে থিটা মানে পুরোটা 3 থিটা, মানে 3 থিটাকেই থিটা হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা মানে 3 থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 যখন n বিলংস টু জেড। প্রিয় শিক্ষার্থীরা, যখন n বিলংস টু জেড, আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি, সূত্রটি হচ্ছে, আমি লিখছি, যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি সূত্রটি হচ্ছে কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 যখন n বিলংস টু জেড। এটা কিন্তু আমাদের সূত্রটা ছিল। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। শিক্ষার্থীরা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমাকে একটু জানাবে প্লিজ। এতটুকু উঠানো হলে আমাকে জানাবে। এরপর দেখো আমি কি করছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমাদের থিটার মান বের করতে হবে। থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু 3 এ পাশে আসলে হয় পাই বাই 6। তাহলে n বিলংস টু জেড, যখন n বিলংস টু জেড। এখন আমাদের n এর এখান থেকে আমাদের প্রদত্ত সীমা কী ছিল, আশা করি এই বাকি অংশটুকু তোমরা পারবে, তারপর করানোর উদ্দেশ্যে করাতে হয়। প্রদত্ত সীমা 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ কি হচ্ছে 0, এখানে দেখো থার্ড ব্র্যাকেট যেহেতু ইকুয়াল টু, প্রশ্নে কিন্তু ইকুয়াল টু আছে, পাই এটা। তাহলে এখন আমরা ইয়েটা শুরু করব, যে মানে n এর মানগুলো বসানো শুরু করব। তাহলে যখন প্রথমে 0 দিয়ে শুরু করব, n ইকুয়াল টু 0, তখন থিটা ইকুয়াল টু, শিক্ষার্থীরা লক্ষ্য করো n এর মান এখানে 0 বসালে আমরা ক্যালকুলেশন দেখালে ভালো হয়, 0 প্লাস 1 ইন্টু পাই বাই 6, উপরের দিকে আমি মুছে দিচ্ছি। ইকুয়াল টু কত, পাই বাই 6, কত থিটা ইকুয়াল টু, অতএব থিটা ইকুয়াল টু পাই বাই 6 বিলংস টু 0, পাই, এই সীমার মধ্যে অন্তর্গত। তো দেখো এবার আমরা কি করব, n এর মান আমরা আগে যে এই প্রশ্নমালার অঙ্কগুলো করেছি, তো সেখানে আমরা কি করেছি, n এর মান এরপরে n এর মান -1, প্রথম 0 বসিয়েছি, তারপর n এর মান -1 বসিয়েছি। শিক্ষার্থীরা, এখানে আমরা -1 বসাতে গিয়ে দেখি যে থিটার মানের জায়গায় -1 বসালে এখানে -2 হয়, -2 প্লাস 1, -2 প্লাস 1 মানে মাইনাস পাই বাই 6 আসে। শিক্ষার্থীরা, মাইনাস পাই বাই 6, এই যে আমাদের যে নির্দিষ্ট সীমা 0 থেকে পাই, থিটার মানটা মাইনাস পাই বাই 6 গ্রহণযোগ্য হবে না, আমরা আগের থেকেই বুঝতে পেরেছি। তারপরও কেউ যদি ভুলবশত মানটা লিখে ফেলো, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। তো আমরা এবার n ইকুয়াল টু
আবার n ইকুয়াল টু 1 দিয়ে শুরু করব। আবার n ইকুয়াল টু 1 হলে আমরা যদি -1 ভুলেও বসিয়ে ফেলি তাতে আমরা বুঝতে পারবো যে এটা গ্রহণযোগ্য হবে না, আমরা ডাজ নট বিলংস টু লিখে দিব। তাহলে থিটা ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 ইন্টু পাই বাই 6, শিক্ষার্থীরা ইকুয়াল টু কত? 3 পাই বাই 6। আমি একটু এই জায়গায় লিখে রাখি আমাদের যে মানটা, থিটার মানটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6। এই মানটা, এটার মধ্যে আমরা মানটা বসাবো। শিক্ষার্থীরা লক্ষ্য করে তাহলে এটা কত হয়? পাই বাই 2। থিটার মান পাই বাই 2 আসছে। স্বাভাবিকভাবেই তুমি ধরে নিবে যে এই মানটা গ্রহণযোগ্য, কারণ এটা 0 থেকে পাইয়ের মধ্যে কিন্তু আছে। কিন্তু আমাদের প্রদত্ত যে সমীকরণটা আমরা পেয়েছি সেটাকে আমাদের যে কি পেয়েছিলাম, আমাদের প্রদত্ত সমীকরণটা শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের সমীকরণটা আমাদের ছিল tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল টু 1। এই সমীকরণটা আমাদের উদ্দীপকের আলোকে যে আমাদের দেয়া ছিল সেটাকে আমরা ক্যালকুলেশন করে এই সমীকরণটা পেয়েছি। তাহলে এখন যদি থিটার মান আমরা যদি থিটার মানটা পাই বাই 2 নেওয়া হয় তাহলে কি হবে? পাই বাই 2 কিন্তু ইনফিনিটি, তাহলে এই সমীকরণটা কি হয়? সত্য হয় না। থিটার মান পাই বাই 2 এর জন্য এই সমীকরণ সত্য নয়। তাহলে আমরা এখানে লিখব যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ থিটা ইকুয়াল টু পাই বাই 2 এর জন্য প্রদত্ত সমীকরণ, এই কথাগুলো লিখতে হবে, প্রদত্ত সমীকরণ সত্য নয়, প্রদত্ত সমীকরণ সত্য নয়। এই জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি ক্যালকুলেশনটা আমরা এই যে ট্যানের ক্যালকুলেশনটা আমরা যদি সাইন কজে কনভার্ট করে এই পদ্ধতিতে করি, কারণ একটা অঙ্ক কিন্তু অনেক পদ্ধতিতে শিক্ষার্থীরা ক্যালকুলেশন করা যায়, তাহলে আমরা যদি এই পদ্ধতিতে ক্যালকুলেশন করি তাহলে এই পাই বাই 2 মানটা এসে আমাদের ঝামেলা তৈরি করবে। আর তার কারণ সময় এইটা আমাদের অবশ্যই তোমাদের এটা লিখতে হবে, তো তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। এরপরে আমরা লিখব n ইকুয়াল টু 2 এর জন্য আমাদের থিটা ইকুয়াল টু, তাহলে n এর মান আমরা 2 বসালে 4 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু পাই বাই 6, পাই বাই 6 তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 5 পাই বাই 6 থিটা। অতএব থিটা ইকুয়াল টু 5 পাই বাই 6 বিলংস টু 0 টু পাই, বিলংস টু 0 টু পাই, কারণ পাই বাই 6 মানে হচ্ছে পাই বাই 6 কিন্তু 30 ডিগ্রি, তাহলে 3 5 15 150 ডিগ্রি, যেটা পাই মানে 180 ডিগ্রির মধ্যে অন্তর্গত। তাহলে আমাদের এটা পাচ্ছি। এবার আসো n ইকুয়াল টু, আবার দেখব, আবার n ইকুয়াল টু 3 হলে থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু পাই বাই 6 ইকুয়াল টু 7 পাই বাই 6 ইকুয়াল টু 7 পাই বাই 6, 7 পাই বাই 6। তাহলে এটা ডাজ নট বিলংস টু কিন্তু 0 থেকে পাই, কারণ 7 পাই বাই 6 মানে হচ্ছে 30 গুণ 7, অর্থাৎ 3 7 21, তাহলে 210 ডিগ্রি, 210 ডিগ্রি কিন্তু 180 থেকে বাহিরে বড়, তাহলে এটা এর মধ্যে অন্তর্গত নয়। অতএব আমাদের কি নির্দিষ্ট সীমার মধ্যে কি পাচ্ছি? অতএব 0 ইজ লেস দেন অর ইকুয়াল টু থিটা ইজ লেস দেন অর ইকুয়াল টু পাই, সীমার মধ্যে নির্ণয় সমাধান,
আমরা জিরোর জন্য সমাধান কমা থিটা ইকুয়াল টু জিরোর জন্য পেয়েছিলাম π/6, তারপরে আমরা পেয়েছি π/2 যেটা গ্রহণযোগ্য হবে না, তারপরে আমরা পেয়েছি 5 π/6 আর তারপরে তো পাচ্ছি 7 π/6 যেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এটাই অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। উঠানো হয়ে গেলে আমাকে একটু জানাবে প্রিয় শিক্ষার্থী, উঠানো হয়ে গেলে আমাকে একটু জানাবে। আমি এই অঙ্কটাই যে আমাদের আমি আরেকটা যে পদ্ধতি ক্যালকুলেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে যে সমাধান আনা পর্যন্ত যে পদ্ধতিটা আছে সেটি আমি দেখাবো। তারপরে আমি আবার খ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমাদের সময় কিন্তু দ্রুত আগাচ্ছে আর সামান্য সময় আছে। তো আমি আশা করছি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। আমি একজনের কমেন্ট পেয়েছি উঠানো হয়ে গিয়েছে, আশা করি উঠানো হয়ে গিয়েছে। তো আমি এখন যে বিকল্প যে পদ্ধতি আছে এই ক্যালকুলেশন এই অঙ্কটার, তো সেই অংশটুকু আমি দেখাচ্ছি। বিকল্প উৎপাদকে বিশ্লেষণ অংশটুকুই আমরা দেখাবো। বিকল্প সমাধান আমি প্রথম থেকে দেখাবো না, যেহেতু বিষয়টা তোমরা যেখান থেকে আনকমন সেখান থেকে আমি দেখাবো। আমাদের যে অংশটুকু আমরা পেয়েছি এই যে এখান থেকে আমি দেখাচ্ছি tan θ = 1। তোমরা প্রথম থেকে ক্যালকুলেশন করে এই লাইন পর্যন্ত আনার পরে এখানে আমরা সাইন কজে কনভার্ট করেছিলাম, কিন্তু এখন আমি সাইন কজে কনভার্ট না করে tan 2θ সূত্রে নিয়ে যাব। 2 tan θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ইন্টু tan θ = 1। এভাবে করেও আমরা এটাকে সমাধান করতে পারি। তো লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট উপরে কি হয় 2 tan স্কোয়ার থিটা, এই tan θ কিন্তু উপরে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট আমরা কোনাকুনি গুণ করছি 2 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইমপ্লাইজ দ্যাট কত হয় 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীরা উঠানো হলে আমাকে বলবে। কথা আসতো শুনতে তাহলে শিক্ষার্থীরা উপরের দিকে আমি মুছে ফেলছি। তো লক্ষ্য করো এখানে কি হচ্ছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 implies that tan theta equal to plus minus 1/√3। এখন এটাকে আমরা কি করব, implies that tan theta equal to plus minus √3 হচ্ছে tan π/6। আমরা জানি প্লাস মানে √1/3 হচ্ছে tan π/6। tan π/6 মানে কত, tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এটাকে আমাদের কিভাবে, যেহেতু এখানে একটা প্লাস মাইনাস আছে, তাহলে আমরা কিভাবে লিখব tan প্লাস মাইনাস π/6। কারণ আমরা জানি tan প্লাস থিটা সমান প্লাস tan থিটা আর tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা লক্ষ্য করো। সে সূত্রটা হচ্ছে tan থিটা মানে tan প্লাস থিটা সমান সমান tan থিটা আর tan মাইনাস থিটা সমান সমান মাইনাস tan থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা এখানে
ব্যবহার করা হয়েছে। তো নিচের দিকে আমি মুছে দিচ্ছি। তাহলে এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস π/6 মানে আলফা। এখানে যখন n বিলংস টু জেড। শিক্ষার্থীরা ওই পাশে এটা মুছে দিতে হবে, এটা আগের ক্যালকুলেশন থেকে এসেছে। দেখো সমীকরণটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এসেছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাসে আর প্লাসে প্লাস মাইনাস। তাহলে এখানে আমরা আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম n পাই প্লাস মাইনাস π/6 যখন n বিলংস টু জেড। এখানে কিন্তু তোমাকে এই দুটো সমীকরণ আলাদা আলাদা করে লিখে নিতে হবে এই ক্যালকুলেশনটা করার জন্য। তাহলে অর্থাৎ আমরা থিটা ইকুয়াল টু n পাই প্লাস π/6 n বিলংস টু জেড যখন 1 নম্বর, এবং থিটা ইকুয়াল টু n পাই মাইনাস π/6 n বিলংস টু জেড 2 নম্বর। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বাকি অংশটুকু করতে পারবে। এখন আসো, আমাদের সময় প্রায় শেষ। আমি তোমাদের যে দৃশ্যকল্প একে যে আমাদের উদ্দীপকটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। উদ্দীপকটা এরকম ছিল, এখানে ছিল ফাই, এটা ছিল 12, এটা ছিল 13, আর প্রশ্নটা ছিল হাফ ফাই প্লাস সাইন ইনভার্স কত, হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5 প্লাস ইকুয়াল টু কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 29/28। এই প্রশ্নটা ছিল আমাদের। এখানে দেখো দৃশ্যকল্প এবং উদ্দীপক, এখানে প্রশ্নটা ছিল প্রশ্নটা দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে। শিক্ষার্থীরা আমাদের উদ্দীপক থেকে শুধু এই অংশটাই আনা প্রয়োজন। তো দেখো উদ্দীপক থেকে এই অংশটা আমরা কি করে আনবো, সরি এখানে ফাই, উদ্দীপক থেকে এই অংশটা আমরা কি করে আনবো, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে এই অংশটুকুই তোমাদের দেখাবো। বাকি পুরো অঙ্কটা তোমরা পারবে, কারণ এই অঙ্ক আমি আগে করেছি। তো লক্ষ্য করো, উদ্দীপক হতে আমরা লিখব যে উদ্দীপক বা দৃশ্যকল্প হতে উদ্দীপকে দৃশ্যকল্প 1 হতে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, এখানে দেখো কি কি মান আছে, লম্ব আর অতিভুজ। আর লম্ব আর অতিভুজ দিয়ে কিন্তু কি মান হয়, আমাদের লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন আমাদের কোনটা আছে, ফাই, সাইন ফাই ইকুয়াল টু কি হচ্ছে 12/13 লম্ব বাই অতিভুজ, ইমপ্লাইজ দ্যাট ফাই ইকুয়াল টু সাইন ইনভার্স 12/13। তাহলে অঙ্কে আমাদের তাহলে প্রদত্ত, তাহলে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে, তুমি লিখে নিবে যে প্রমাণ করতে, তাহলে প্রমাণ করতে হবে যে, বা কি যা আছে সেটা তুমি লিখে নিবে। কি আছে, হাফ ফাই প্লাস সাইন ইনভার্স 3/5 না 3/5 ইকুয়াল টু কট ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 29/28। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব, এত ফাই প্লাস সাইন ইনভার্স 3/5। তাহলে ইমপ্লাইজ দ্যাট হাফ ইন্টু ফাই কত, সাইন ইনভার্স, ফাইয়ের মান পেয়েছি সাইন ইনভার্স 12/13 প্লাস সাইন ইনভার্স 3/5।
এই হলো আমাদের বাম পক্ষেরটা আসবে। তাহলে বাম পক্ষের আমরা এই অংশটুকু ত্রিভুজের সাহায্যে রূপান্তর সূত্রের সাহায্যে পরিবর্তন করে নিব। আর এই অংশটাকে আমরা কি করব, যে আমাদের যে আগে বইয়ে যে অঙ্ক দেখিয়েছিলাম সেখান থেকে আমরা ধরে নিব। এখানে যেহেতু ছবিটার মধ্যে কোনো এবিসি নেই, তাহলে আমরা ধরে নিব হাফ সাইন ইনভার্স কত 12/13 ইকুয়াল টু এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু 2a। তাহলে সাইন 2a ইকুয়াল টু, এখান থেকে আমরা সাইন 2a ইকুয়াল টু 12/13। এরপরে আমরা cos 2 এর মান বের করব। cos 2a সমান কত, √1 মাইনাস সাইন স্কোয়ার 2a। এটা আমরা মানটা বের করব। আশা করি বাকি অংশটুকু তোমরা পারবে। এখান থেকে সাইন 2 এর মান বের করলে আমাদেরকে মান বসালে √1 মাইনাস 144/169 হয়। ক্যালকুলেশন করলে 5/13 হয়। শিক্ষার্থীরা 5/13 হয়। তোমরা মাঝে ক্যালকুলেশনটুকু সময়ের জন্য আমি দেখাতে পারলাম না। এরপরে তোমরা নিবে tan, শিক্ষার্থীরা আমরা tan a নিব, কারণ আমরা এখানে কিন্তু এটা a ধরে নিয়েছি। tan a ইকুয়াল টু সাইন a বাই cos a ইকুয়াল টু, আমরা এটাকে 2a করব, 2 সাইন a ইন্টু cos a ডিভাইডেড বাই 2 cos a স্কোয়ার a। আর এটাকে লেখা যায় সাইন 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a। সুতরাং এরপরে তোমরা মানটা বসাতে পারবে। মানটা বসালে আমি উপরের দিকে একটু ক্যালকুলেশনটা দ্রুত করে দেই। তাহলে ইকুয়াল টু কত, সাইন 2a হচ্ছে আমাদের 12/13 আর 1 প্লাস 5/13। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হয়, 13, 14, 15, 16, 17, 18। তাহলে বাকিটুকু পারবে, বা উপরে 12 আর 13 আর 5-এ 18। তাহলে কত হয় 18। তাহলে আমাদের কাটাকাটি গিয়ে থাকছে হচ্ছে 6, 6 দুগুণ 12, 3 6 18। এটা কিন্তু বইয়েরই অঙ্ক, শিক্ষার্থীরা ওটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। তাহলে আমাদের tan a, এটা হচ্ছে কার মান, tan a। তাহলে tan a সমান সমান এত, ইমপ্লাইজ দ্যাট a ইকুয়াল টু tan ইনভার্স 2/3। আর এর মান কত, হাফ সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু tan ইনভার্স 2/3। আশা করি অঙ্কটা তোমাদের মনে এসেছে। বাকিটুকু তোমরা আশা করি পারবে। তো শিক্ষার্থীরা আজকে বেশ অনেক টাইম হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি আগামী ক্লাস থেকে তোমাদের সে বহুপদী নিয়ে আলোচনা করব। বহুপদী সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, সুতরাং সেই অধ্যায়টি তোমরা একটু দেখে রাখবে। তাহলে আমি যখন ক্লাস করব তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলকে পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।